নমস্কার, আমি ঝুনু সরকার। প্রতিবারের মতো আমি আমার এই চ্যানেলে নিজের লেখা গল্প আপনাদের পাঠ করে শোনাই। এবারে আমার গল্প কিনারায়। গল্পের নাম কিনারায়। শুরু করি আজকের গল্প কিনারায়। সুবিনয় আর সুধা আজ সকালেই বাগানে এসেছে। সকাল বোধহয় 5টা। কাল সারা রাত ঘুমায়নি দুজনে। সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল আর খুঁড়ে খুঁড়ে বার করে নিচ্ছিল পুরনো স্মৃতিগুলো। কিছু স্মৃতি দুজনের একত্রের, আর কিছু স্মৃতি দুজনেরই একান্ত ব্যক্তিগত। সুধা একতলায় ঘরের পুরনো মরচে ধরা চাবিটা খুলে রান্নাঘরে এসে সুবিনয়কে বলে, জানো, বিয়ের পর যখন তোমাদের বাড়ির বউ হয়ে ঢুকেছিলাম, মা, ছোটো মাসিমা, মেজো মামিমা আমাকে এই রান্নাঘরে রান্না দেখাতে এনেছিলেন, দুধ ওতলানো দেখিয়েছিলেন। কথাগুলো বলে নিজেই যেন অনেকটা অন্যমনস্ক হয়ে পড়ে। এরপর সিঁড়ির পাশ দিয়ে বাগানে যাবার রাস্তায় একটা বেশ নিরিবিলি জায়গা দেখিয়ে সুবিনয় বলে, জানো, এইখানে আমি আর আমার পিসির ছেলে গৌতম একসাথে একটা সিগারেট ধরিয়েছিলাম। তখন সবে হায়ার সেকেন্ডারি টপকেছিলাম। বড় হয়েছে কি না ঠিকমতো তা মকশো করছিলাম আর কি। কত স্টাইল করে দুজনে সিগারেটটা টানছিলাম। আর জেঠুর গলা শুনে বলে হা হা করে হাসতে গিয়ে কাশতে শুরু করে। সুধা একটু ভয় পেয়ে যায়। নিজেই হাত দিয়ে বুকটা একটুখানি বুলিয়ে দেয়। অবশেষে কাশি ধরে আসে। তারপর একটু থেমে বলে, গত বছর গৌতম চলে গেল। মনে আছে তোমার গৌতমকে? সুধা এবার সুবিনয়কে নিয়ে বেরিয়ে আসে বাগানে। বাড়ির দুটো বাগান, অন্দরের বাগান আর বাইরের বাগান। অন্দরের বাগানে সব ফলের গাছ। অনেক অনেক রকমের গাছ ছিল আগে, এখন সব কেটে ফেলেছে। অত গাছ দেখভাল করাও খুব মুশকিল, জঙ্গল হয়ে যায়। তাই এখন মাত্র একটা আম গাছ, বাগানের কোণার দিকে একটা জামরুল গাছ। খুব মিষ্টি জামরুল হয়, কিন্তু বড্ড কাঠপিঁপড়ে। দুটো কলা গাছ। দুজনে সব গাছগুলোর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখছিল আর বলছিল, তোরা থাক, আমরা আসবো, সময় পেলে ঠিক দেখা করতে আসবো তোদের সঙ্গে। সামনের বাগানে অনেক ফুলের গাছ। একজন মালি আছে, নিয়মিত দেখভাল করে। খুব ভালো বোঝে এই মালি ছেলেটি। ও এখন এই গাছগুলোর দায়িত্বে আছে। সুবিনয় বলেন, পুষ্পেন, মাঝে মাঝে গোড়াগুলো একটু খুঁড়ে দিও। গাছের গোড়াতে অক্সিজেন যাবে, গাছগুলোর শরীর স্বাস্থ্য একটু ঠিক হবে। বেলা হয়ে যাচ্ছে, তাই দোতলায় ফিরে আসে। সুধা, খুব বেশি কিন্তু কিছু নিও না, যেটুকু না হলেই নয়, শুধু সেগুলোই নাও। আমাদের আর বেশি কিছু কি লাগবে? সুধা বলে, না না, সব রইল। যা দরকার হবে পরে চাবিটা নিয়ে তুমি আবার এসে নিয়ে যাবে আলমারি থেকে। সুবিনয় লক্ষ্য করে সুধা আজ মোটেই তার দিকে তাকিয়ে কথাগুলো বলছে না। আসলে বলতেই পারছে না। সুবিনয় সুধার কাঁধে হাত রেখে বলে, সুধা, একদম কষ্ট পেও না। জানো তো, পুরাকালে রাজারাও 4টে স্টেজ মেনটেন করতো। এই বলে আঙুল গুনে গুনে বলে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা এখন বানপ্রস্থে যাচ্ছি। বার্ধক্য জীবনকে অস্বীকার করে নয়, গার্হস্থ জীবনকে আমরা মেনে নিয়ে এবার বানপ্রস্থে যাচ্ছি আমরা। তবে মুন্না, মুন্নি, জ্যাক ওরা তো আমাদের সঙ্গেই থাকবে, আমাদের সময় ঠিক কেটে যাবে। সুধা এবার চোখের কোণে হাসি ফুটিয়ে বলে, কি কাকে বোঝাচ্ছে? এই বানপ্রস্থের প্ল্যান আমার অনেক দিনের। এই নতুন জীবনের অনেক কিছুকে বিসর্জন করে অনেক নতুন জিনিসকে সঙ্গে করে একান্ত আপন করে গড়ে তুলব। বেশ, ঠিক আছে তুলসী, মুন্না মুন্নিকে রেডি কর, আর জ্যাককেও ঠিক করে এখানে রেখে যা। কারণ গাড়িকে বলে দে, গাড়ি আসছে, ড্রাইভারকে, গাড়ি এলে গাড়িতে তুলে দিবি কিন্তু ওদের সবাইকে। এই জ্যাক হলো ওদের ডগি, জার্মান শেফার্ড, আর মুন্না মুন্নি হলো একটা কাকাতুয়া আর একটা ময়না। কী রে, ফোন করলি তুলসী ড্রাইভারকে? হ্যাঁ, ফোন করলাম, আসছে। সে মুখ নিচু করে এই সমস্ত কথাগুলোর উত্তর দিয়ে জ্যাককে আদর করতে থাকে।
সুবিনয়কে সুধা বলে, একটু ওপরে চলো তো একবার। সুবিনয় চোখে প্রশ্নচিহ্ন নিয়ে তাকায়। সুধা বলে, প্লিজ একটু চলো না কষ্ট করে। কিছু না বলে সুধার পিছন পিছন উপরে উঠতে থাকে সিঁড়ি বেয়ে। সুধা পিছন থেকে মুখ ফিরিয়ে বলে, কষ্ট হচ্ছে নাকি? সুবিনয় চুপ। একটু কষ্ট তো আমারও হচ্ছে। দোতলায় ঠাকুর ঘরে ভিতরে ঢুকে সুধা তার পিছনে দাঁড়ানো সুবিনয়কে সামনে এনে দাঁড় করায়। এরপর একসাথে দুজনে ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে। মনে আছে যখন প্রথম বিয়ে হয় তখন সুবিনয় সুধা একসাথে এসে ঠাকুরকে নারায়ণকে প্রণাম করেছিল তাদের মায়ের কথায়। সেই দিনটার কথাই 38 বছর বয়সে আবার মনে পড়ে গেল সুবিনয়ের। খানিকটা ভালো লাগাও ছিল, কিন্তু সুধা যদিও ঠাকুর দেবতায় পরম ভক্তি, কিন্তু সুবিনয়ের তা মোটেই নেই। সে এই ঠাকুর দেবতা পূজা পাঠ ব্রত অর্চনাকে কোনো গুরুত্ব দেয় না। আজও তার মন সেই আগের মতোই রয়েছে। তবু এই 38 বছরের পুরনো স্মৃতি যেন একটা মাথায় একটা টোকা মেরে গেল। সুধা মণিময়ের হাত ছেড়ে ভক্তি করে ঠাকুর প্রণাম করে আস্তে আস্তে বাইরে এলো। তারপর ঠাকুর ঘরের দরজা ভিজিয়ে নিচে নেমে দেখে তুলসী তার কাজ কমপ্লিট করেছে। মুন্না মুন্নি জ্যাক সবাই মিলে তাদের জন্য অপেক্ষায় আছে। তুলসী হাত নেড়ে গাড়ি ছাড়ার আগেই বাড়ি ঢুকে যায়। তাদের চলে যাওয়াটা এই তুলসী কিছুতেই মেনে নিতে পারেনি। সে স্বেচ্ছায় এই বুড়ো বুড়ির শেষ জীবনে লাঠি হতে চেয়েছিল। এরাই চায়নি। সুধার 2 ছেলে খুবই কৃতি সন্তান। বৌমারাও খুব ভালো। তারা ভালো ভালো চাকরি নিয়েছে, বিদেশে আছে। বছর 2-3 অন্তর তারা আসে, খুব মজা করে, এদিক ওদিক ঘোরাঘুরি করে। একেবারে সারা বাড়ি আনন্দের বন্যা বয়ে যায়। মাকে ছেড়ে বাবাকে ছেড়ে যে বেশি দিন দূরে থাকা কারো উচিত নয়, এরমটা অনেকবারই তাদের কাছে বলেছিল। কিন্তু বিদেশে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধ সুযোগ সুবিধা এইসব ছেড়ে তারা কেনই দেশে ফিরে আসবে? আর তার বউরাই বা মানবে কেন? এমনটা তো কল্পনা করাও অন্যায়, না? সম্বরণা সমৃদ্ধরা তাদের স্ত্রী তারা এখানে আসে, ভালো করে কথা বলে, যতটুকু আসে ততটুকুই সুধা আর সুবিনয়ের পরম ভাগ্য, এমন বলেই তারা মেনে নিয়েছে ব্যাপারটাকে। সুধা কোনো দিন বাইরে কোনো অফিসে বা স্কুলে কাজ করেনি। সত্যি কথা বলতে সুধা একটু আপন ভোলা মানুষ। বিদ্যুৎ জাহাজ এমএসসি করেছে, ওর সাবজেক্টেও থিসিস কমপ্লিট করেছে। সুবিনয় বড় চাকুরি করে, মোটা টাকা উপার্জন করত, তাই দিয়ে মা বাবা স্ত্রী 2 সন্তানকে প্রতিপালন করেছে। এটা সুবিনয়ের কাছের মানুষরাই বলা বলি করে। সুবিনয় কখনো কোনো দিন বলেননি তিনি কি করেছেন, বরং সুধার কাছে কোনো দুর্বল মুহূর্তে সে স্বীকার করেছে স্ত্রী হিসেবে তার প্রতি আরও অনেকটা কর্তব্য করা তার উচিত ছিল। মা বাবার প্রতি সর্বদা দৃষ্টি রাখত। তারা খুশি আছে তো, এই ভাবনা তার মাথায় সব সময় খেলা করত। রাতে খাবার পরও মা বাবার কাছে গিয়ে অনেকক্ষণ কথা বলতো। তাদের কাছে তার বন্ধুদের নানা কথা আলোচনা করত। আত্মীয়দের মধ্যে কারোর শরীর খারাপ হলে যথাসাধ্য চেষ্টা করত যে তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। আর মা বাবা সেই সাহায্য করতে পেরে কতটা খুশি হবেন ভেবেও তার ভালো লাগতো। এই সব গুণগুলোর জন্য সুধা এই সুবিনয়কে খুব সম্মান করত আর ভাবত যে সুবিনয়ের মতো স্বামী বোধহয় প্রত্যেক মানুষই আকাঙ্ক্ষা করে। তাই সুবিনয় আর সুধার জীবনে সহজ সরল সম্পর্ক। এই সম্পর্ক দেখে শ্বশুর শাশুড়িও খুব খুশি। সুধা একদম মাটির মানুষ। চাপ আর হিসেবের খাতা কোনো দিন খুলে বসেনি। জানে জীবন চলমান, তাই কিছু আঁকড়ে ধরে দুঃখ পাওয়ার মতো ছেলে মানুষই তার কোনো দিনই ছিল না। বরং কঠিন অবস্থাকে কিভাবে স্বাভাবিক করতে হয় তা শিখিয়েছিল তার স্বামী সুবিনয়। সুবিনয় তার জীবনকে সব সময় টেনশন মুক্ত রাখত। একটা কথা খুব ছোটবেলা থেকে বুঝেছিল সুবিনয়, জীবনে টাকার গুরুত্ব অপরিসীম, কিন্তু তার হিসাব নিকাশ থেকে দূরে থাকাই সর্বদা বাঞ্ছনীয়। তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে সে সেই ছোটবেলা থেকে। বড় হতেও খুব কষ্ট পেতে হয়নি, কারণ জয়েন্ট ফ্যামিলি
বাবা কাকারা ব্যবসা করতেন, ঠাকুমা দাদু দায়িত্ব নিয়ে সংসার সামলেছেন, কিন্তু ছেলেদের কাছে এই সংসারের গুরুত্ব কী তা বোঝাতেন, তাদেরও দায়িত্ব দিতেন। তাই ফ্যামিলির সবাই তাদের কর্তব্যটা জানতেন। বড় হয়ে ওঠা সহজ ছিল, তবে ওই যে বললাম টাকার গুরুত্বটা খুব ছোটোবেলা থেকেই বুঝেছিল, তাদের সংসারটাকে বুঝিয়েছিল। তা বলে এই টাকার পিছনে ছোটার কথা কখনো বলেনি। নিয়মিত ভালো পড়াশোনা করে গেছে, ভালো মাইনের চাকরি পেতেও কোনো সমস্যা হয়নি। তারপর বিয়ে। সুবিনয় আজ পর্যন্ত সুধাকে নিয়ে মন দিয়ে সুখে সংসার করেছে। তারা দুজনে দুটো ছেলেকে গড়ে তুলেছে। অবশ্য ছেলেদের মানুষ করার পিছনে সুধার দানকে সব সময় গুরুত্ব দিয়েছে সুবিনয়। সংসারে সময় দেওয়াটা সুবিনয়ের পক্ষে একেবারেই সম্ভব ছিল না। টাকা দেওয়াটা সহজ ছিল, কিন্তু সেই টাকা দেওয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। এটা বারবার বলছি, কারণ এমন মানুষ সচরাচর দেখা যায় না। অনেকেই সংসারের জন্য কিছু করে সে বারবার তার গুণকীর্তন শুনতে চায়। সুধা সুবিনয়ের যমজ সন্তান সম্বরণ আর সমৃদ্ধ। খুব গুণী ছেলে। তারাও বংশের ধারা অনুসরণ করে চলেছে। তাদের কর্তব্য তারা পালন করে নিয়মিত। এটা তাদের বাবা মাই শিখিয়েছে। লেখাপড়ার সাথে সাথে পরিবারের সুখ দুঃখ বোঝাটাও যে জীবনের একটা পাঠ, সেটা শেখাতে কিন্তু একটুও ভোলেনি তারা। তাদের বিবাহিত জীবন 38 বছর অতিক্রান্ত। এত বড় বাড়ি, এত কিছুর দায়িত্ব এবার তাদের দুজনের কাছেই ভারী লাগছে। যতদিন মা বাবা ছিলেন একটা অন্যরকম জীবন ছিল। সুধার শ্বশুর শাশুড়ি 2 বছরের ব্যবধানে ইহকালের মায়া ত্যাগ করে পরলোকের দিকে পা বাড়িয়েছিলেন। তারপর সারা বাড়িটা একেবারে শূন্যতা গ্রাস করেছে। মাস 6 আগে সুবিনয়ের ফার্স্ট হার্ট অ্যাটাক আসে, তবে সামলে নিয়েছে। ডাক্তার মেডিসিন দিয়েছিল। এমনিতে প্রতি মাসে সুধা সুবিনয় দুজনেই নর্মাল হেলথ চেক আপ করে। তারই মধ্যে মাইল্ড অ্যাটাক আসে। সমৃদ্ধ সম্বরণ কাউকেই জানায় না খবরটা, তবে নিজের একটা সিদ্ধান্ত নেয়। সুবিনয়ের বন্ধু শ্যামল মুখার্জি তার স্ত্রী বিয়োগের মাস 6 পরেই একটা বৃদ্ধাশ্রমে নিজের ঠিকানা পাকা করে নিয়েছিল। মাঝে মাঝে বাড়িতে আসে, ওই বৃদ্ধাশ্রমের গল্প বলে সবাইকে। কেউ পিছনে মুখ টিপে হাসে, বলে ছেলে বউ দেখে না, কি আর করা, শেষমাস বৃদ্ধাশ্রম। আবার কয়েকজন বলে এটা ঠিক করেছেন শ্যামলদা, কারোর মুখাপেক্ষি না হওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। ওই শ্যামলদা সুবিনয়কে দেখতে এলে তিনি পরামর্শ দেন, চল তোরা ওই আশ্রমে, এক অন্য ধরনের প্রশান্তি আছে ওখানে। তারপর স্বামী স্ত্রী দেখে আসে, ব্যবস্থা করে ফেলে তারাও ওখানেই থাকবেন। যেটা ওখানে সবচেয়ে বড় ফেসিলিটি, ওরা এই সমস্ত আশ্রমিকদের খুব ভালো দেখভাল করে। প্রয়োজন হলে সামনেই একটা বড় নার্সিংহোম আছে, সেখানেই ওখানকার আবাসিকদের মেডিকেল চেক আপ করে নিয়মিত। দুজনে মিলে সিদ্ধান্ত পাকা করে। দুজনে যখন সিদ্ধান্তে স্থির, দুজনে একসাথে দুজনের দিকে তাকিয়ে হেসে ফেললেন। সুধা, হাসলে কেন? তুমি যে কারণে হাসলে। অনেক দিন পর বোধহয় একসাথে হাসলাম না। একটা দীর্ঘশ্বাস ফেলে সুধা বলে, ওদের কাউকে জানাবার বা পরামর্শ নেবার কোনো দরকার নেই। তোমার প্রশ্নের আমি জবাব দিয়ে দিলাম। এত সুন্দর একটা বন্ডিং ওদের দুজনেরই, তাই বেশি কথা বা একই কথা বারবার বলার কোনো প্রয়োজন পড়ে না। তবে তুমি চিন্তা করো না সুধা, পূজার সময় যদি ওরা আসে, আমরা ওদের আসার আগেই এখানে চলে আসব। তারপর থেকে সব গোছগাছ শুরু। একবার সুধা ভাবে, এই যে এই বয়সে আমাদের গোড়া ডিসপ্লেস হচ্ছে, তাতে কি আমাদের খুব বেশি ক্ষতি হবে? আবার নিজেই উত্তর পেয়ে যাচ্ছে, এই বয়সে যে ভরসা করার মতো কাউকে একটা চাই, সেটা শরীরের জন্য। সেটা এই শিকড় আঁকড়ে পড়ে থাকলে হবে না। মন শরীর দুটোই খারাপ হলে বোধহয় সামলানো শক্ত। শরীরটা ঠিক থাকলে মনটাকে সামলে নেওয়া কঠিন হবে না। এতটাই কনফিডেন্ট সুধা। তাই শুধু অবলাদের নিয়ে চলল। এই মুন্না, মুন্নি, জ্যাক। তুলসীর কান্না ভরা দুচোখ দেখেছিল, পুষ্পেনের ছলছল আঁখি। এগুলো বোধহয় তাদের দুজনকে একটা পরিতৃপ্তি দিয়েছিল। কেউ তো শুধুমাত্র তাদের এই না থাকাটা ফিল করছে। এটা যেন দুজনের কাছে অনেকখানি পাওয়া। ওদেরও তারা সন্তানের মতো দেখে এই দম্পতি। গাড়িটা যখন ছাড়ল,
দুজনেই ছেড়ে আসা বাড়ির গেটের দিকে তাকিয়ে থাকলো পিছন ফিরে। গাড়ি সামনে এগোচ্ছে। ড্রাইভার বেশ বিনয়ের সাথেই বলে, বড় সাহেব কোন দিকে যাব? অস্ফুট স্বরে সুবিনয় বলে, কিনারায়। শব্দটা ড্রাইভারের কানে না গেলেও সুধার কানে ওই জড়ানো কণ্ঠস্বর স্পষ্ট ছিল। সত্যি তো, তোরই তো এবার আর মাছ নদীতে বাইবে না। কিনারা খুঁজতে চলেছে তারা। বেশ লাগে সুধার, চোখ বন্ধ হয়ে আসে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা গল্পের সেই মুহূর্তটার কথা মনে পড়ে যায়। নৌকা চলেছে, চলতে চলতে মাঝ দরিয়াতে কুল হারায়। চারিদিক শুধু জল আর জল। এই সময় নির্ভীক নবকুমার প্রথম সূর্যরশ্মির জলের প্রতিফলনে মনের সুখে আবৃত্তি করে যায়। দুরাদয়শ্চক্র নিহস্যতন্নিতমালোতালি বনরাজিনীলা আভাতি বেলা লবণাম্বুরাশেরো ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। ভরসাহারা নাবিকরা অসহায় নৌকা যাত্রীদের কোলাহলে উচ্চাটন। মাঝিরা আকুল হয়ে বলছে, কিনারায় পড়, কিনারায় পড়। একটা নিশ্চিত পরিত্রাণের সন্ধানে আকুল হয়ে উঠেছিল মাঝিরা। সুধাভাবে সুবিনয়ও নিশ্চিন্ততা চাইছে। অস্ফুট স্বরে সুধাও বলে ওঠে, কিনারায় পড়, কিনারায় পড়। নমস্কার। আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমারও ভালো লাগবে।